স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতে জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর। পটুয়াখালীতে ত্রাণ বিতরণ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের 4 উপজেলায় আকস্মিক বন্যা, পানিবন্দী লাখো মানুষ। এবং চট্টগ্রামে 50 জলদস্যুর আত্মসমর্পণ, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 90টি অস্ত্র ও 283 রাউন্ড গুলি জমা। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকা এবং সব ধরনের সহায়তার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এই অঙ্গীকার করেন। প্রধানমন্ত্রী জানান, দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াতে পারছে সরকার। ত্রাণ বিতরণের আগে হেলিকপ্টারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে পিরোজপুরের মঠবাড়িয়া এবং পরে বরগুনার পাথরঘাটার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন তিনি। পরে পটুয়াখালীর কলাপাড়ায় যান প্রধানমন্ত্রী। মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে পৌঁছালে উচ্ছ্বাসে মেতে ওঠে ঝড়ে মানসিক জোর হারানো মানুষ। শুরুতেই অসহায়দের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। এ সময় ঘূর্ণিঝড়ে মানুষের পাশে দাঁড়ানো সকলের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। এবারের জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক জলোচ্ছ্বাস হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে আমরা সাইক্লোন শেল্টার করেছি, সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে। দুর্যোগ সহনীয় ঘর, ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি, যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে। পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আশ্রয় প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় 2 কাঠা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি। আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয় সেই ঘরই আমরা করে দিয়েছি। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের 4 উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে 3 লাখেরও বেশি মানুষ। বন্যা কবলিত এলাকার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন। বুধবার থেকেই সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি ছিল বিপদসীমার উপরে। রাতে ভারতের মেঘালয় থেকেও নামে ব্যাপক ঢল, যাতে বন্যা দেখা দেয়। সিলেটে গত 2 বছরের মধ্যে এ বছরের মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সিলেটে 705 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনাজপুরে গতরাতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আঞ্চলিক আবহাওয়া অফিস জানায়, গতরাত 2:45টার দিকে শুরু হওয়া 5 মিনিট স্থায়ী কালবৈশাখী ঝড়ের গতি ছিল ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। বিভিন্ন এলাকায় সড়কে গাছ ভেঙে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভোর থেকে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট সড়ক থেকে গাছ অপসারণের কাজ শুরু করে। ঝড়ে কিছু টিনের ঘরবাড়ির ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঈদে সড়ক দুর্ঘটনা রোধে তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ নির্দেশনা দেন। ওবায়দুল কাদের জানান, ঈদুল আজহায় সড়কে পশুবাহী গাড়ির চাপ থাকে, তাই পশুবাহী গাড়ি ও পশুর হাট নিয়ে বাড়তি মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, বৃষ্টির সময় খোঁড়াখুঁড়িতে শহরে যানজটের সৃষ্টি হয়। ঈদের সময় রাস্তার কাজ অন্তত 7 দিন বন্ধ রাখতে হবে। সিএনজি স্টেশন ঈদের আগে 7 দিন এবং পরে 5 দিন সার্বক্ষণিক খোলা রাখতে হবে বলেও জানান তিনি। দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা আমাদের দায়িত্ব। ঈদের পরে মনিটরিংটা কেন দুর্বল হয়ে যায়, এটা একটা প্রশ্ন চিহ্ন ঝুলেই আছে। হেল্পার ড্রাইভার হলে তো অ্যাক্সিডেন্ট হবেই।
হেল্পার যেন ড্রাইভার না, বিশেষ করে লং ডিস্টেন্স, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সারা দেশ এখন দুর্বৃত্ত আর লুটপাটকারীদের দখলে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জোর করে ক্ষমতা দখল করে একদলীয় শাসন কায়েম করেছে সরকার। অভিযোগ করেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় এই সরকার। মির্জা ফখরুল আরও বলেন, দেশের গণতন্ত্র নির্বাসিত করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। রাজধানীর বাড্ডা এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল 6:45টার দিকে 3তলা ভবনের নিচতলায় এই বিস্ফোরণ হয়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের 2টি ইউনিট গিয়ে মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে। সঠিক কারণ জানতে তদন্ত করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। এক নারী জলদস্যু সহ চট্টগ্রামে আত্মসমর্পণ করেছে বাঁশখালী, কুতুবদিয়া ও কক্সবাজার উপকূলের 50 জন জলদস্যু। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র তুলে দেয় তারা। র্যাব 7-এর ব্যবস্থাপনায় এই আত্মসমর্পণের আয়োজন করা হয়। এবার 19টি গ্রুপের মোট 50 জন আত্মসমর্পণ করে। তারা জমা দিয়েছে দেশি বিদেশি 90টি অস্ত্র এবং 283 রাউন্ড গুলি। তাদের সবার বিরুদ্ধেই একাধিক মামলা আছে। সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রয়োজনীয় সাহায্যের জন্য সরকারের কাছে আবেদন জানিয়ে এই দস্যুরা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যে কোনো মূল্যে জঙ্গিবাদ দস্যুতা দমন করা হবে। এর আগে 2018 ও 2020 সালে এই অঞ্চলের আরও 77 জন জলদস্যু আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছে। খারাপ পথে অন্ধকার জীবনের আলোর পথ পাওয়ার জন্য এর ভালো লাগে। এইরকম বাচ্চাগুলো নিয়ে কোনোদিন বাড়ি ঘরে বসতে পারি না। অন্ধকার জীবন এটা কোনো জীবন না। মানুষ এলাকায় নিয়ে আসছে, একটু ভালো হবে জন্য কেন যে কোনো মূল্যে আমরা এই অপরাধীদের আমরা দমন কন্ট্রোলে আনবো। তারা যেন অপরাধ করার চিন্তা ভাবনা না করে, সেইটাই আমাদের প্রচেষ্টা থাকবে। আলামত উদ্ধার, পারিপার্শ্বিক ও ডিজিটাল তথ্য প্রমাণ সংগ্রহ করায় এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছেন ডিবির প্রধান হারুনুর রশিদ। বিকেলে ভারত থেকে ফিরে রাজধানীর এয়ারপোর্টে কথা জানান তিনি। বলেন, দুই দেশের গোয়েন্দাদের তথ্য সমন্বয় করা হয়েছে। অপরাধীদের স্বীকারোক্তি অনুযায়ী ডিজিটাল তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। আসামি শাহিনকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নিতে ভারতকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে সহযোগিতা করা। দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা, এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই অপরাধীর কাছে আমরা যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী গ্রেপ্তারটা মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি। ঢাকার আশুলিয়া অবৈধভাবে দখলে থাকা প্রায় 5 কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করেছে ভূমি সংস্কার বোর্ড। ভূমি সংস্কার বোর্ড জানায়, 37.12% জমি অবৈধ দখলদারের নিকট থেকে উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। অবৈধ স্থাপনাসমূহের মধ্যে 22টি আধা পাকা দোকান, 5টি আধা পাকা টিন শেড বাড়ি, বাউন্ডারি ও দেয়াল সহ বেশ কয়েকটি টিন শেড ঘর ছিল। অনুপ্রবেশকারী আর এই সম্পত্তি থেকে সরতে চাচ্ছিল না, যার ফলে সরকারি এই সম্পত্তি কেয়ারটেকার উচ্ছেদের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে আজকে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী 1 জুন ভিটামিন A+ ক্যাম্পেইন।
ক্যাম্পেইন উপলক্ষে সারা দেশে বিভিন্ন জায়গায় চলছে ওরিয়েন্টেশন সভা। অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধে প্রতি বছর ভিটামিন A+ ক্যাম্পেইন চালায় সরকার। 6 থেকে 11 মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এবার বান্দরবনে ৭৬,০০০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন A+ ক্যাপসুল। বুরাক ওচিভিত জ্বরে কাঁপছে বাংলাদেশ। সিঙ্গার বেকো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশ ভ্রমণ করে ভক্ত ও ক্রেতাদের সাথে দেখা করেন তুর্কির এই সুপারস্টার। যারা দেখা করার সুযোগ পাননি তাদের জন্য আরও আকর্ষণীয় অফার নিয়ে আসছে সিঙ্গার বেকো। এবার বুরাক ওচিভিতের সাথে দেখা করা যাবে ইস্তাম্বুলে। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকো রিটেল স্টোর অথবা singarBD.com থেকে যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা 4 দিন 3 রাতের জন্য ইস্তাম্বুল ভ্রমণ করার পাশাপাশি দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওচিভিতের সাথে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের দিল্লিতে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দিল্লিবাসীকে পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলটির পানি মন্ত্রী অতোশী সিং। এছাড়াও অপচয়কারীদের জরিমানা করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভয়াবহ দাবদাহে পুড়ছে ভারতের রাজধানী দিল্লি। এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে পানি সংকট। শহরটির বেশিরভাগ এলাকার বাসিন্দারা পানির জন্য হাহাকার করছেন। গত বছর মে মাসে ওয়াজিরাবাদে পানির স্তর ছিল 674.5 ফিট। এখন সেটা কমে 669.8 ফিটে নেমে এসেছে। এর কারণে দিল্লির বেশ কিছু এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। দিনে দুবারও পানি সরবরাহ করা হচ্ছে কিছু কিছু এলাকায়। এ অবস্থায় পানি অপচয় করলেই জরিমানার নির্দেশ দিয়েছে দিল্লি পানি বোর্ড। পাইপের পানি দিয়ে গাড়ি ধোয়া, ট্যাঙ্ক থেকে পানি উপচে পড়া, বাণিজ্যিক কাজে বাসাবাড়ির পানি ব্যবহার এবং নির্মাণ কাজে সুপেয় পানি ব্যবহারের মতো ঘটনাগুলো অপচয় হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে ২,০০০ রুপি জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছে। পানির অপচয় রোধে এরই মধ্যে ২০০টি দল গঠনের নির্দেশ দিয়েছে পানিমন্ত্রী অতোশী সিং। এই দলগুলো বিভিন্ন আবাসিক এলাকা পরিদর্শন করবে এবং সুপেয় পানির অপচয় হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে। নির্মাণস্থল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যে কোনো ধরনের অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। অ্যান্টি রেডিয়েশন সুপারসনিক মিসাইল রুদ্রম-2 এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার ভারতের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এই সুপারসনিক মিসাইলের পরীক্ষা চালায়। সুখোই 30 MKI যুদ্ধ বিমান থেকে মিসাইলটি নিক্ষেপ করা হয়। ভারতের মাটিতে তৈরি প্রথম অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদ্রম-2 নিজের সমস্ত লক্ষ্য ভেদের মানদণ্ড পূরণ করেছে বলে জানানো হয়েছে। প্রতিবেদন মতে নজরদারিমূলক শত্রুর রাডারকে গুড়িয়ে দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এছাড়াও প্রতিপক্ষের সংযোগকারী বিভিন্ন স্টেশনেও আছড়ে পড়ার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র। হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের অধীনে আনা বিদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে গণতন্ত্রপন্থী 14 আন্দোলনকারীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার হংকং হাইকোর্টের দেয়া রায়ে 2 আন্দোলনকারী খালাস পেয়েছেন। অভিযুক্তরা যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন। এ বছরের শেষ নাগাদ এই মামলার রায় কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সহিংস গণতন্ত্রপন্থী প্রতিবাদে অচল অবস্থা সৃষ্টি হওয়ার পর 2020 সালে চীন হংকংয়ের ওপর জাতীয় নিরাপত্তা আইন আরোপ করে। এরপর কর্তৃপক্ষ নাশকতা ও বিদ্রোহের দায়ে 47 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এতে বলা হয় এরা সরকারের পতনের জন্য তাদের তৎপরতা চালিয়েছে। ফিলাডেলফি করিডোর নামে পরিচিত গাজা ও মিশরের অভিন্ন সীমান্তের একটি কৌশলগত অঞ্চল দখলে নিয়েছে ইসরায়েলের সেনারা। এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 37 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36,171 জনে। গাজার রাফাতে সর্বশেষ ইসরায়েলি হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়াও রাফা শহরে হামলায় হতাহতের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করেছেন তিনি।
বাহিনী। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের বিরোধিতায় ইসরায়েলের থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ব্রাজিল। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পুলিশ ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতির ঘটনায় গ্রেফতার হয়েছেন 40 জন। খেলার খবর। পোল্যান্ডকে হারিয়ে টানা 4 জয়ে বঙ্গবন্ধু কাপ কাবাডি সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। সকালে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিকরা। প্রথমার্ধ শেষ করে তারা 38-15 পয়েন্টে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে পোলিশদের কোণঠাসা করে 79-28 পয়েন্টের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। অধিনায়ক আরদুজ্জামান মুন্সি হয়েছেন ম্যাচ সেরা। শুক্রবার নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে জিতে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য গত 3 আসরের চ্যাম্পিয়নদের। আমার ধারণা যে কেনিয়া এবং থাইল্যান্ড সেমিফাইনাল ফাইনাল এদের সাথে হয়তো সম্ভাবনা আছে, আমাদের এদের সাথেই হতে পারে। নেপাল যথেষ্ট শক্তিশালী, আমাদের গ্রুপ থেকে নেপালে আসবে। দেখেন আমরা যে স্কোর করেছি, তারা প্রত্যেকটা ম্যাচে আমাদের চেয়ে বিগ স্কোর করার চেষ্টা করেছে, ইভেন করেছেও। তো আমার বিশ্বাস নেপাল আমাদের সঙ্গে পারবে না, আমরা এই গ্রুপ চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নিউ ইয়র্কে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী শনিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। এর আগে ডালাসের বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচ। এর আগে ডালাসের নেটে অনুশীলন করে টিম টাইগার্স। বল হাতে অনুশীলনে ফিরেছেন তাসকিন আহমেদ। সহ অধিনায়কের ফিট হওয়া নিঃসন্দেহে লাল সবুজ বাহিনীকে দেবে বাড়তি আত্মবিশ্বাস। সবার কাছ থেকে আমার সমানে থাকবে আলাদাভাবে। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র 2 দিন। 4 গ্রুপে 20টি করে দল অংশ নিচ্ছে এবারের আসরে। গ্রুপ পরিচিতির দ্বিতীয় পর্বে আজ থাকছে সি গ্রুপের আদ্যপান্ত। এই গ্রুপে আছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাপুয়া নিউগিনি ও উগান্ডা। 2012 ও 2016 টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবারের আসরের অন্যতম আয়োজক। তাই বাছাই পর্বের হিসেব নিকেশ ছাড়াই মূল পর্বে খেলবে দেশটি। তা না হলে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের মতো টি-20 বিশ্বকাপেও তাদের থাকা না থাকা নিয়ে শঙ্কা ছিল। গেইল ব্রাভো যুগের পর নরবরে ক্যারিবীয়রা অবশ্য গত 1 বছর ভারত, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছে। ওয়ানডে ও টি-20 বিশ্বকাপের ট্রফি কখনো ছুঁতে পারেনি নিউজিল্যান্ড। 2021 টি-20 বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ডকে বিশ্ব ক্রিকেটের অন্যতম দুর্ভাগা দেশ বলা যায়। কেন উইলিয়ামসনের নেতৃত্বে বোল্ড সাউদির মতো অভিজ্ঞদের সাথে রাচিন রবীন্দ্র বা ফিন অ্যালেনের মতো তরুণদের মিশেলে এবারও শিরোপার অন্যতম দাবিদার কিউইরা। ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডের সুপার 8-এর পথের সবচেয়ে বড় কাঁটা আফগানিস্তান। টি-20 ফরম্যাটের অন্যতম ভয়ঙ্কর দল তারা। আর তাই সি গ্রুপ থেকে আফগানরা সুপার 8-এ উঠলে কপাল পুড়বে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোনো এক দলের। টি-20 বিশ্বকাপের প্রথম 2 আসরে নিজেদের জায়গা করে নিতে পারেনি আফগানরা। তবে 2016 বিশ্বকাপে 4 ম্যাচ জিতে চমক দেখায় মোহাম্মদ নবীর এই দলটি। জিম্বাবুয়েকে বিদায় করে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে উগান্ডা। বাছাই পর্বে তাদের পারফরম্যান্সের কারণেই মূল পর্বে দলটিকে নিয়ে সমর্থকদের আশা জাগছে। অন্যদিকে দ্বিতীয়বার বিশ্বকাপে খেলছে পাপুয়া নিউগিনি। পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্ব পেরিয়ে আসা দলটি এই গ্রুপে সবচেয়ে দুর্বল। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। চাইনিজ তাইপে নারীদের বিপক্ষে বাংলাদেশের 2 ম্যাচ ফ্রেন্ডলি সিরিজের প্রথমটি কাল বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা শুরু হবে সন্ধ্যা 5:45টায়। চোটের কারণে মারিয়া, কৃষ্ণা ও রূপনা চাকমা দলে নেই। তাই অচেনা অতিথিদের বিপক্ষে রক্ষণ সামলাবেন নতুনরা। আগামী অক্টোবরে ঢাকায় শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের 7ম আসর। ঘরের মাঠে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার মিশনে সাবিনা, ঋতুপর্ণা চাকমারা। এর আগে চাইনিজ তাইপের বিপক্ষে স্বাগতিকদের ফিফা ফ্রেন্ডলি 2 ম্যাচের সিরিজ। প্রতিপক্ষের পাওয়ার ফুটবল সম্পর্কে কোনো ধারণা নেই বাংলাদেশের কন্যাদের, শুধু আছে ভালো খেলার আত্মবিশ্বাস। 4-2-3-1 আমরাও খেলে আসি এবং 4-4-2 কিছু কিছু সময় খেলছি, বাট সে একটু চাচ্ছে যে ডিফেন্স লাইনটাতে হচ্ছে একটু প্লেয়ার বাড়িয়ে দিয়ে অ্যাটাকিংয়ে একটু কম্প্যাক্ট রেখে মানে
টোটাল টিমের শেপটাকে ঠিক রেখে যেন আমরা অ্যাটাকিং ডিফেন্ডিং করি। অবশ্যই তো ওদের সাথে আমরা একদম হাই প্রেস করতে পারবো না অলওয়েজ, এবং আমরা অ্যাটাকিং ফুটবলও খেলতে পারবো না। সো এটা সামঞ্জস্য যেন থাকে। ফিফা র্যাঙ্কিংয়ে চাইনিজ তাইপের অবস্থান 40তম আর বাংলাদেশ রয়েছে 140 নম্বরে। এই হিসাবে এগিয়ে অতিথিরা। ঢাকায় আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ তাদের। 10 বছরের ব্যবধানে বাংলাদেশে এসেছি। এখানকার আবহাওয়া বেশ বদলে গেছে। ঠিক তেমনই নারীদের খেলাও অনেক পরিবর্তন হয়েছে। ওরা এখন দক্ষিণ এশিয়ার সেরা দল। র্যাঙ্কিং কোনো বিষয় নয়, শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়ন্ত্রণ ধরে রাখবে সেই জিতবে। বাংলাদেশ ও চাইনিজ তাইপের নারীদের শেষ ম্যাচ হবে 3 জুন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। 3 বছরের চুক্তিতে বেলজিয়ামের সাবেক ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানিকে কোচ হিসেবে নিয়োগ করেছে বায়ার্ন মিউনিখ। খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে কোম্পানি কিংবদন্তিদের একজন। ম্যানচেস্টার সিটির হয়ে 11 মৌসুমে 4টি লিগ শিরোপা ছাড়াও 2টি এফএ কাপ, 4টি লিগ কাপ ও 2টি কমিউনিটি শিল্ড জেতেন তিনি। 2019 সালে ইংলিশ ফুটবলে পথ চলার ইতি টেনে ফিরে যান নিজ দেশ বেলজিয়ামে। এবারে জানিয়ে দিয়েছি ভিন্ন ধরনের একটি খবর। রক্ষণশীল দেশ সৌদি আরবে চালু হয়েছে নাইট ক্লাব। এই নাইট ক্লাবে প্রবেশ করতে পারবেন নারীরাও। রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে সম্প্রতি চালু হয়েছে নাইট ক্লাব। বিস্ট হাউস নামে পরিচিত সৌদির এই নাইট ক্লাবে কি আছে তাই নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের। সৌদি আরবের মতো দেশে কিভাবে নাইট ক্লাব পরিচালনা করা হবে, সেখানে কি কি থাকছে তা নিয়ে কম বেশি সবারই কৌতূহল রয়েছে। রাজধানী রিয়াদে জাকসে এলাকায় সম্প্রতি উদ্বোধন করা হয় বিস্ট হাউস। মূলত ধনী নাগরিকদের নৈশ জীবন উদযাপনের জন্য এমন উদ্যোগ সৌদি সরকারের। তবে সবচেয়ে যে বিষয়টি নজর কেড়েছে তা হলো এই নাইট ক্লাবে প্রবেশ করতে পারবেন নারীরাও। ক্লাবটিতে আছে মিউজিক ভেন্যু, একাধিক স্টুডিও, ডাইনিং এরিয়া, এমনকি জমজমাট ডিজে পার্টির ব্যবস্থাও। তবে মদ নিষিদ্ধ করে সৌদি আরবে যে আইন আছে তা এখনো বলবৎ থাকায় বিস্ট হাউসে মাদক নিষিদ্ধ থাকবে। এখানকার অতিথিরা কেবল অ্যালকোহল মুক্ত পানীয় মকটেল পান করতে পারবেন। নাইট ক্লাবে প্রবেশে থাকতে হবে স্থায়ী সদস্যপদ। বিস্ট হাউসের সদস্য হতে হলে প্রতি বছর দিতে হবে অন্তত 1900 ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা 2,42,000 টাকার বেশি। ব্যাপক রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে একসময় নারীরা প্রায় পুরোপুরি অন্তঃপুরবাসী ছিলেন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর এই চিত্র বদলাতে শুরু করে। নারীদের জন্য কর্মক্ষেত্রে প্রবেশ থেকে শুরু করে নানা সামাজিক বিধিনিষেধ কেটে যেতে শুরু করে। এবার যোগ হলো নাইট ক্লাবে প্রবেশ। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর, পটুয়াখালীতে ত্রাণ বিতরণ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের 4 উপজেলা আকস্মিক বন্যা, পানিবন্দী লাখো মানুষ। এবং চট্টগ্রামে 50 জলদস্যুর আত্মসমর্পণ, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 90টি অস্ত্র ও 283 রাউন্ড গুলি জমা। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।